তপভূমি নর্মদার তীরে অবস্থিত বিভিন্ন তীর্থক্ষেত্র দর্শন করতে বেরিয়ে এসে উপস্থিত হয়েছি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নরসিংহপুরে। এখানকার পবিত্র নর্মদা নদীর তীরে অবস্থিত ব্রহ্মাঘাট এক অনন্য আধ্যাত্মিক সাধন ক্ষেত্র ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিলন ক্ষেত্র। প্রাচীনকাল থেকেই নর্মদা হিন্দু ধর্মের মোক্ষদায়িনী হিসেবে পূজিতা। বিশ্বাস করা হয় এই নদী দর্শনে ও স্নানে আত্মাকে পবিত্র করে, পাপ মুক্তি ঘটায়। নর্মদা হলেন মাতৃস্বরূপা। তার পবিত্র জলের ধারার সান্নিধ্যে ব্রহ্মাঘাট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ পুরাণ কথায় এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যার উল্লেখ পাওয়া যায়। আর রয়েছে বহু প্রাচীন নরসিংহদেবের মন্দির। এ এক মহা তীর্থভূমি। এখানে এসে আধ্যাত্মিক সাধনা করলে প্রকৃতির নিবিড় নীরবতায় আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তি পাওয়া যায়। আজকে যাত্রা শুরু করি নর্মদা তটে অবস্থিত আরেক তীর্থক্ষেত্র জব্বলপুরের ভেড়াঘাট থেকে। আমি জব্বলপুরের ভেড়াঘাটের মার্বেল রক, 64 যোগিনী মন্দির, ধোঁয়াধার জলপ্রপাত সহ এখানকার বিখ্যাত গোয়ারি ঘাট দর্শন করেছি। সাক্ষী ছিলাম এখানকার সুন্দর আরতি অনুষ্ঠানে। সেই জায়গার ভিডিও আগের পর্বেই আপনাদেরকে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দেওয়া রইল। আমি গোয়ারি ঘাটের আরতি দর্শন করে অটোতে চলে এসেছি জব্বলপুর স্টেশনে। এখান থেকে রাত 8:40 নর্মদা এক্সপ্রেস ধরে চলে এসেছিলাম নরসিংহপুর রেল স্টেশনে। সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিট মতো। রাত্রে এসে উঠেছিলাম প্ল্যাটফর্মের পাশেই অমর যাত্রী নিবাসে। 700 টাকার বিনিময়ে 24 ঘন্টার জন্য এই ঘরে থেকেছিলাম। সুপ্রভাত বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি নরসিংহপুরে। এই নরসিংহপুরে কালকে রাত্রে এসেছি, এসে এই অমর যাত্রী নিবাসে ছিলাম। এখন সকালবেলা বেরিয়ে যাচ্ছি, এখন বাজে সকাল 10টা। এখন এখান থেকে বেরিয়ে নরসিংহপুরে যা যা দর্শনীয় স্থান আছে সেগুলো দর্শন করব। এ এক মহা তীর্থক্ষেত্র। এখান থেকে কিছু দূরেই আছে মা নর্মদার বিখ্যাত সেই ব্রাহ্মণঘাট, আর রয়েছে এখানে সেই বহু প্রাচীন নরসিংহ মন্দির। সেগুলো আজকে দর্শন করব। তাহলে চলুন বেরোনো যাক। আমি যাত্রী নিবাস থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে চলে এলাম। মেন রোডে এসে কিছুক্ষণ দাঁড়াতেই বাস পেয়ে গেলাম। ব্রাহ্মণঘাট ঘাট। বাসে উঠে বসে পড়লাম। বাস এগিয়ে চলল হাইওয়ে ধরে। বাস মোটামুটি ফাঁকাই আছে। আমি বাসের জানলা দিয়ে বাইরে সবুজ দিগন্ত বিস্তৃত চাষাবাদ দেখতে দেখতে এগোতে থাকলাম। নরসিংহপুর স্টেশন থেকে ব্রহ্মঘাটের দূরত্ব প্রায় 15 কিলোমিটারের কাছাকাছি। বাসে আমার ভাড়া পড়ল 50 টাকা। স্টেশনের সামনে থেকে ছোট গাড়িও ভাড়া পাওয়া যায়। ব্রহ্মাঘাট সহ নরসিংহপুর ঘুরতে একদিনে ভাড়া পড়ে 3000 টাকা, আর অটো রিজার্ভ করলে খরচ পড়বে 1500 টাকা। कहाँ जाना है आपको? ब्राह्मण घाट, जो आप लोग ब्रह्म घाट बोलते हैं, यही तो। ये नहीं है, वो आगे ब्रह्मा घाट। ब्रह्म घाट कहाँ है? वो आगे बस स्टैंड आगे है तो हाँ। जाना पड़ेगा। বাসের কন্ট্রাক্টর ভাই আমাকে নর্মদা নদীর ওপরের ব্রিজ থেকে দূরে ব্রহ্মাঘাট দেখিয়ে দিলেন। আমি আরও বেশ কিছুটা এগিয়ে এসে বাস থেকে নেমে পড়লাম। প্রায় 1 ঘন্টা মতন বাসে আসার পর পৌঁছে গেলাম ব্রহ্মঘাট বা ব্রাহ্মণঘাটে যাওয়ার জন্য যে মুখ্য বাস স্ট্যান্ড আছে সেই জায়গাটাতে। এবারে এখান থেকে আমাকে 1 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে। তাহলে চলুন যাওয়া যাক।
বাস স্ট্যান্ডটা বেশ বড়, বিভিন্ন জায়গা থেকে এখানে বাস আসে। হেঁটে এগিয়ে চললাম মা নর্মদার তটের দিকে। এই হলো মা নর্মদার তটে গড়ে ওঠা ব্রহ্মাঘাট। মা নর্মদা এখানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে চলেছে। আমি সেতু পেরিয়ে মা নর্মদার তটে নামলাম। ব্রহ্মাঘাট অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এক তীর্থস্থান। বহু সাধু সন্ন্যাসী তীর্থযাত্রী ও নর্মদা পরিক্রমাবাসীদের জন্য বিশেষ পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই ঘাটে স্নান করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং আত্মার পবিত্রতা লাভ হয়। নর্মদা মায়ের ঠিক মাঝখানে একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপের দুই পাশ দিয়েই কিন্তু মা নর্মদা বয়ে এসেছে। ওই দ্বীপটার ওপরে একটা মহাদেবের মন্দির আছে, ওই মহাদেবকে বলা হয় দীপেশ্বর মহাদেব মন্দির। ওখানেই স্বয়ং ব্রহ্মাদেব সাধনা করেছিলেন। চলুন সেই জায়গা দর্শন করে আসি। এই মন্দিরে পৌঁছতে নৌকো করে যেতে হয়। ভাইয়া, नाव में कितना लेते हो? 20 रुपए। 20 रुपया। कौन साइड क्या जाना है ना? 20 रुपया। ठीक है, चलिए। আমি উঠতেই নৌকো ছেড়ে দিল। মা নর্মদা স্নেহময়ী শান্ত জলে ভেসে চলতে বেশ ভালো লাগছে। চারদিকের প্রাকৃতিক শোভাও বেশ সুন্দর। জানলাম প্রথমে এই দিকটাতে জলের গভীরতা একদম কম, কিন্তু সামনে ওই যে চূড়াটার কাছে জলের গভীরতা অনেকটাই বেশি, তাই জন্য হেঁটে পার হওয়া যায় না। এবারে উল্টো দিকে ঘাটে এসে পৌঁছলাম। হেঁটে কিছুটা এগিয়ে যেতেই চোখে পড়ল প্রথমে একটা প্রবেশদ্বার। এখান থেকে চারদিকে নর্মদার তটের সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগছে। আরও সামনের দিকে এগিয়ে চললাম। সত্যি এখানকার পরিবেশটাই আলাদা। সামনেই বজরংবলীর একটা মূর্তি রয়েছে। স্থানীয় মানুষরা এই জায়গাটিকে স্বর্ণ পর্বত বলে থাকেন। এই হলো দীপেশ্বর মহাদেব মন্দির। নর্মদার তীরে কিছু ঘাট আছে যেগুলোকে সিদ্ধ তীর্থ বলা হয়। এই ব্রহ্মাঘাট সেই ধরনের তীর্থ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এখনো এখানে দেবতাদের উপস্থিতি আছে। পুরাণ কাহিনী অনুযায়ী একসময় সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব একটি অভিশাপের কারণে দুঃখ ভোগ করছিলেন। তখন তিনি নর্মদার তীরে এই দ্বীপে এসে কঠোর তপস্যা করেন এবং মহাদেবের আরাধনা করেন। এই হলো সেই পুণ্যস্থান যেখানে বসে স্বয়ং ব্রহ্মাদেব তপস্যা করেছিলেন। দীর্ঘ তপস্যার পর শিব প্রসন্ন হয়ে ব্রহ্মাদেবকে শাপ মুক্ত করেন। এরপর ব্রহ্মাদেব একটি যজ্ঞ সম্পন্ন করেন। যজ্ঞের পর থেকেই এই স্থানটি ব্রহ্মাঘাট নামে পরিচিতি পায়। ভক্তরা বিশ্বাস করেন সেই যজ্ঞের শক্তি আজও এই স্থানে বিরাজ করছে। আমি ধীরে ধীরে দীপেশ্বর মহাদেব মন্দিরে প্রবেশ করলাম। বহু পুরনো এই মন্দির দেখলেই বোঝা যায়। বিশ্বাস করা হয় যে এই স্থানে স্বয়ং মহাদেব নিজেই বিশেষ শক্তি নিয়ে বিরাজ করছেন। মনে করা হয় এই শিবলিঙ্গটি স্বয়ম্ভু। এই শিবলিঙ্গেই ব্রহ্মাদেব পুজো করেছিলেন। তাই বহু সাধু সন্ন্যাসী এখানে ধ্যান ও তপস্যা করতে আসেন। আমি বাবা মহাদেবকে প্রণাম জানালাম। এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন হলেও এর সঠিক নির্মাণকাল সম্বন্ধে ঐতিহাসিক কোনো প্রমাণ নেই।
স্বয়ং মহাদেব এখানে নর্মদা মায়ের রক্ষাকর্তা। অপূর্ব সুন্দর এখানকার আধ্যাত্মিক পরিবেশ। এখানে আসা মাত্রই আমার মনটা পুরো শান্ত হয়ে গেল। অকল্পনীয় শান্তি পাচ্ছি, অকল্পনীয়। এখানকার এমন এক পরিবেশ, সত্যি জীবনটা বোধহয় ধন্য। স্বয়ং মহাদেবের কৃপায় এই রকম পুণ্যস্থানে আসতে পেরেছি। স্বয়ং ব্রহ্মাদেব এখানে বসে তপস্যা করেছিলেন, ভাবা যায়। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা। এখানে আরও বেশ কিছু মন্দির রয়েছে, আমি সেগুলো দর্শন করলাম। রয়েছে কাল ভৈরব মন্দির। এর ঠিক উল্টো দিকেই ভেঙে পড়া এক মন্দিরের ভেতরে রয়েছে পঞ্চমুখী বজরংবলীর মূর্তি। মন্দিরের চারপাশে পরিবেশ অসম্ভব শান্ত এবং আধ্যাত্মিকময়। আজকের এই ব্রহ্মঘাট পুণ্যতীর্থের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। সত্যি কথা বলুন তো, এখান থেকে বেরোতে মন চায়, কিন্তু আমাদের তো জীবনের সত্যিই সময় খুব কম। আর আজকে তো আমার এখান থেকে আবার পরবর্তী জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সময় খুবই কম। তাই জন্য বেরিয়ে যেতে হবে, কারণ এর আশপাশে আরও কিছু মন্দির আছে, সেগুলো দর্শন করব। চলুন বেরোনো যাক। মনের ইচ্ছা না থাকলেও আস্তে আস্তে এই পুণ্যভূমি থেকে বেরিয়ে পড়লাম। ঘাটে এসে মাঝি ভাইকে ফোন করতেই সে নৌকো নিয়ে এসে হাজির। নৌকোয় চলে এলাম মা নর্মদার উল্টো দিকের তটে। এই ভেড়াঘাট নর্মদার তটে প্রাকৃতিকভাবে গোলাকার শিবলিঙ্গ পাওয়া যায়, যাকে বাণলিঙ্গ বলা হয়। এই বাণলিঙ্গ স্বয়ং মহাদেবীর রূপ হিসেবে পূজিত হয় এবং বহু ভক্ত ব্রহ্মাঘাটের আশপাশে এই রকম শিবলিঙ্গ খুঁজে পান। এখানে নর্মদা পরিক্রমাবাসীরা পূজা অর্চনা করেন। এরপরে চললাম রানী দুর্গাবতী মন্দির ও বরাহ মন্দির দর্শন করতে। সিঁড়িপথে উঠে এলাম আরও একটি পাহাড়ের চূড়ায়। এখান থেকে মা নর্মদার তটকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। চলার পথে প্রথমবারে একটা প্রাচীন শিব মন্দির পড়ল। এবারে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এখানে পাশাপাশি রানী দুর্গাবতী মন্দির এবং বরাহ মন্দির রয়েছে। প্রথমে চললাম বরাহ মন্দিরে। এই মন্দিরের গর্ভগৃহে বহু প্রাচীন এক শিবলিঙ্গ পূজিত হচ্ছে। গর্ভমন্দিরের সামনে নন্দী যেখানে থাকে, সেখানে ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ উপস্থিত রয়েছে। একে হরিহর ঐক্য বলা হয়। অনেক তীর্থস্থানে শিব ও বিষ্ণুর অবতারকে একসঙ্গে পুজো করা হয়। এখানে মহাদেবের সামনে বরাহ মূর্তি থাকা সেই ঐতিহ্যের প্রতীক। এবারে চলে এলাম রানী দুর্গাবতী মন্দিরে। মা নর্মদার তটে গড়ে ওঠা এই মন্দিরটি মনে করায় বিখ্যাত গোল্ড রাজ্যের বীর রানী রানী দুর্গাবতী ছিলেন একজন সাহসী শাসক। 1564 সালে মুঘল সম্রাটের সেনাপতি আসাফ খানের সাথে যুদ্ধে তিনি অসাধারণ বীরত্ব দেখান। শেষ পর্যন্ত পরাজয় নিশ্চিত বুঝে তিনি আত্মসম্মান রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দেন। এই অঞ্চলে মানুষ তাকে রক্ষাকর্তী শক্তি হিসেবে মানেন। তার স্মৃতিতে এখানে মন্দির তৈরি করা হয়েছে। মূল মন্দিরে স্বয়ং মহাদেব অধিষ্ঠান করছেন, আর চারদিকে 4টি মন্দিরে প্রভু শ্রী রামচন্দ্র, বজরংবলী, সিদ্ধিদাতা গণেশ ও অন্য দেবতা অধিষ্ঠান করছেন।
দুর্গাবতী মন্দির দর্শন করলাম, খুব সুন্দর লাগলো। এবারে চলুন মা নর্মদার ঠিক উল্টো দিকের যে তট রয়েছে ওখানে আছে প্রভু শ্রী রামচন্দ্র এবং জানকী মাতার মন্দির, দর্শন করে আসি। আমি মা নর্মদাকে ব্রিজ দিয়ে পেরিয়ে পৌঁছে গেলাম, ঢুকে পড়লাম মন্দির কম্পাউন্ডে। রামায়ণে উল্লেখ পাওয়া যায় প্রভু শ্রী রামচন্দ্র বনবাসকালে মা নর্মদার উত্তর দিকের তট ধরে অমরকণ্টক থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছিলেন। তখন তিনি অমরকণ্টক, জব্বলপুর, নরসিংহপুর, হোশঙ্গাবাদ হয়ে দণ্ডকারণ্যে প্রবেশ করেন। নরসিংহপুরে আসার পর তিনি এই স্থানে কয়েকটা দিন কাটিয়েছিলেন বলে মানা হয়। তার এই স্মৃতিবিজড়িত স্থানে মন্দির তৈরি করা হয়েছে। এখন দুপুর বলে গর্ভমন্দির দর্শন করা গেল না। আমি বাইরে থেকে প্রভু শ্রী রামচন্দ্র সীতামাতাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। এই মন্দিরের পাশেই আছে শ্রীদেব রাধা মদন মোহন মন্দির। বাইরে থেকে দেখেই বোঝা যায় এই মন্দির বহু প্রাচীন। ঢুকে পড়লাম মন্দির কম্পাউন্ডে। ঢুকেই জানতে পারলাম এই মন্দির কয়েকশো বছরের পুরনো। এবারে চললাম গর্ভ মন্দির দর্শন করতে। ঢুকেই বাদিকে মূল মন্দিরের বেদিতে রয়েছেন শ্রী রাধা এবং মদন মোহনজি। পাশেই দেয়ালে আছেন হনুমানজি। মূল মন্দিরের পাশে আলাদা এক মন্দিরে পূজিত হচ্ছেন গরুর মহারাজ। আমি দেবতাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখানকার যত মুখ্য মন্দির আছে সেগুলো আজকে দর্শন করলাম। এরপরে এখান থেকে বাস ধরে আমাকে চলে যেতে হবে একদম সেই নরসিংহপুর স্টেশনের কাছে। ওখানে রয়েছে নরসিংহদেবের মন্দির। চলুন এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। এখানে বাস স্ট্যান্ডে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। পরে বাস পেয়ে ফিরে চললাম। আপনারা চেষ্টা করবেন নরসিংহপুর থেকে গাড়ি ভাড়া বা অটো রিজার্ভ করে এখানে আসতে, তাতে ফেরার জন্য সুবিধা হবে। আবার 1 ঘন্টা বাস জার্নি করে চলে এলাম নরসিংহপুর স্টেশনের পাশে নরসিংহপুর বাস স্ট্যান্ডে। এবারে এখান থেকে একটা অটো ধরবো, অটো ধরে যাব নরসিংহ মন্দির দর্শন করতে। চলুন তাহলে। भैया नरसिंह मंदिर जाना है। हाँ हाँ फिर चलो। शेयर में कितना लेते हो? हाँ? शेयर में? शहर में सवारी रेट में? हाँ सवारी में। सवारी होता का 30 रुपये लगता है। আমি অটোটা রিজার্ভ করলাম। 200 টাকায় আমাকে মন্দির দেখিয়ে স্টেশনে ছেড়ে দেবে এই চুক্তিতে। বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব 3.5 কিলোমিটার। এই এসে পৌঁছে গেছি নরসিংহদেবের মন্দিরের কাছে। এখন বাজে বিকেল 4:45। এখনো পর্যন্ত গেট বন্ধ রয়েছে। শুনলাম 5টার সময় গেট খুলবে, তারপরে আমরা দর্শন করতে পারবো। ঠিক বিকেল 5টার সময় মন্দিরের প্রবেশদ্বার খুলে দেওয়া হলো। এই হলো সুপ্রাচীন নরসিংহদেবের মন্দির। এই মন্দিরের নাম থেকেই এই স্থানের নাম হয় নরসিংহপুর। নরসিংহদেব ভগবান বিষ্ণুর 4র্থতম মানুষ সিংহ রূপে অবতার হয়ে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন। তিনি হলেন অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠাতা। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী বহু শতাব্দী আগে এখানে সাধু সন্ন্যাসীরা বাস করতেন। সেই সময় এক সাধক তপস্যার সময় স্বপ্নাদেশ পান যে এখানে নরসিংহ দেবতার মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। এরপরেই মন্দির প্রতিষ্ঠা হয় এবং জনপদ গড়ে ওঠে। সারা ভারতে নরসিংহদেবের যে কটি মন্দির আছে তার মধ্যে এটি 4র্থ স্থানে রয়েছে। গর্ভ মন্দিরে নরসিংহদেব অধিষ্ঠান করছেন। মূল মন্দিরের ডান দিকে রয়েছে পঞ্চমুখী হনুমানজির মন্দির, আর বাঁ দিকের মন্দিরে স্বয়ং মহাদেব স্থাপিত রয়েছেন। আজকে নরসিংহপুরে এসে নরসিংহদেবের এই প্রাচীন মন্দির দেখে
সত্যি মনটা শান্তি পেল। কি বলবো আপনাদেরকে, কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে তা কিন্তু অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। চলুন এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই, কারণ আজকে রাত্রেবেলা আমার ট্রেন রয়েছে। চলুন বেরোনো যাক। আবার অটোতে উঠে চললাম স্টেশনের উদ্দেশ্যে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে আরেক তীর্থস্থানে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।